হালদার বাড়ির ছাদের উপরে ছড়িয়ে ছিল শীতের মোলায়েম রোদ। চারিদিকে নেমে এসেছিল শান্ত নরম এক স্থিরতা। সূর্য যেন আজ কোমল আলো মেখে দিনটাকে ধীরে ধীরে উষ্ণ করে তুলেছিল। ঠিক সেই উষ্ণতার মাঝেই ছাদের ফাঁকা প্রান্তে খেলছিল হালদার বাড়ির একমাত্র কন্যা, 5 বছরের শিখা। মাটিতে চক দিয়ে যত্ন করে দাগ কেটে কিতকিত খেলার ঘর সাজিয়েছে। পাতলা উলের ফ্রক পরে উজ্জ্বল চোখে শিশুসুলভ উচ্ছ্বাস নিয়ে শিখা ঘরে ঘরে লাফিয়ে চলছে। তার প্রতি মুহূর্তে উল্লাস ও হাসির শব্দ বিকেলের শান্ত পরিবেশকে যেন নতুন করে জাগিয়ে তুলছিল। শিখার দেখভালের ভার ছিল শান্তির উপর। বিকালে ঘুম থেকে উঠলেই শিখাকে নিয়ে সে ছাদে চলে আসতো। অমল চাইতো না ওর মেয়ে বাড়ির বাইরে গিয়ে খেলুক, তাই শিখার একমাত্র খেলার জায়গা ছিল এই ছাদটা। প্রতিদিনই শিখা ছাদে উঠে নিজের মতন করে খেলায় মেতে উঠত। শান্তি তখন একটু দূরে চিলেকোটার দেওয়ালে হেলান দিয়ে বসে বসে ধুলত। প্রতিদিনের মতো আজও শিখা খেলার সময় শান্তি কয়েক হাত দূরে ঠিক সেভাবেই বসেছিল। দুপুরের নরম আলো ওর শরীরের উপর পড়ে চোখে ঝিমুনি নামিয়ে দিচ্ছিল। সারাদিনের পরিশ্রমের পর শরীরের ক্লান্তির সঙ্গে লড়াই করতে পারল না শান্তি। ওর চোখে নেমে এলো আলগা নিদ্রা। এমন সময় নীরবতা ছিন্ন করে তীব্র একটা আর্তনাদ কানে এসে বিঁধল। ধর্মর করে উঠে পড়ে শান্তি ছাদের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত তাকিয়ে দেখল শিখা কোথাও নেই। ওর বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। তখনই নিচ থেকে শোনা গেল আর্ত চিৎকার। শান্তি দ্রুত ছাদের সীমানায় গিয়ে মুখ বাড়িয়ে নিচে তাকালো। ওর দৃষ্টি স্থির হয়ে গেল এক ভয়াবহ দৃশ্যের উপর। নিচে উবুড় হয়ে পড়ে আছে শিখা। ওর মাথার পাশ দিয়ে গড়িয়ে যাচ্ছে রক্ত। শিখার মা পার্বতী বাড়ির বাইরে বেরিয়ে মেয়ের সামনে বসে হাউ হাউ করে কাঁদছে। অমল প্রায় পাগলের মতো ছুটে বেরিয়ে বৈদ্য ডাক্তার ডেকে আনার চেষ্টা করছে। চারপাশে তখন শুধু হইচই। গ্রামের লোকেরাও উন্মত্ত হয়ে দৌড়ঝাঁপ শুরু করলো। শান্তি দাঁড়িয়ে রইল ছাদের ধারে। ওর মাথা থেকে পা পর্যন্ত অসাড় হয়ে গেল। শীতের রোদ তখনও ছাদ জুড়ে পড়ে রয়েছে, কিন্তু সেই আলো যেন হঠাৎই নিজের উষ্ণতাকে হারিয়ে ফেলল। হ্যালো এভরিওয়ান, আমি দিব্যেন্দু দাস। বঙ্গকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমাদের চ্যানেলের সকল গল্পগুলোকে শুনতে আজই সাবস্ক্রাইব করে দিন আমাদের ইউটিউব চ্যানেলকে। আজ আপনারা শুনবেন লেখিকা অঙ্কিতা ঘোষের কলমে হাড় হিম করা একটি গ্রাম বাংলার ভূতের গল্প, হালদার বাড়ির অভিশপ্ত পুতুল। গল্প পাঠ এবং গল্পের সূত্রধার রয়েছি আমি দিব্যেন্দু দাস। শুরু হচ্ছে আজকের গল্প। ধানরাঙা গায়ে শীতের সন্ধেটা আজ একটু বেশ তাড়াতাড়ি নেমে পড়েছে। চারপাশে হাওয়ায় একটা অদ্ভুত গুমুট ভাব মিশে আছে। দূরের মাঠ ও তাল গাছের মাথায় সাদা কুয়াশা যেন চাদরের মতো বিছানো আছে। পথঘাট ফাঁকা, গায়ের ঘরগুলো একে একে ডুবে যাচ্ছে অন্ধকারে। ধানরাঙা গায়ের নিস্তব্ধতা যেন একটু বেশি গভীর হয়ে ওঠে এই সময়টা। পুকুর পাড়ের শুকনো পাতার খসখসানি শব্দ ছাড়া আর কোনো শব্দই পাওয়া যাচ্ছে না। এই নিস্তব্ধতার মধ্যেই একটা ছায়াময় আবহ এগিয়ে আসছে হালদার বাড়ির দিকে। একজন বৃদ্ধা, কাঁধে একটা পুরনো ঝোলা, হাতে একটা মোটা লাঠি নিয়ে ধীর ও টলমল পায়ে এগিয়ে আসছে। গায়ের সরু বাঁকানো রাস্তার ধারে বুড়ির ছায়াটা অসম্ভব লম্বা হয়ে পড়ছিল। বুড়ির চেহারাটা ভীষণ শীর্ণ, পিঠটা সামনের দিকে ঝুঁকে গেছে, তাই ওটাকে কুচ বলাই চলে। শরীরের চামড়া বহুদিনের পুরনো শুকিয়ে যাওয়া পাতার মতো হয়ে গেছে। চোখ দুটো ধূসর, তাই দৃষ্টিটা সম্পূর্ণ ফ্যাকাশে বোধ হচ্ছে। নখগুলো কালচে আর অস্বাভাবিক লম্বা, যেন কতদিন কাটা হয়নি। কাঁধ থেকে কোমর পর্যন্ত ঝুলে আছে একটা পুরনো ময়লা ঝোলা। বুড়ি হালদার বাড়ির সামনে এসে থামল। তার চোখের তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বাড়িটাকে ওপর থেকে নিচ অব্দি ভালো করে দেখে নিল। তার ঠোঁটের কোণে ফুটে উঠল একটা ধারালো হাসি। দরজার দিকে এগিয়ে এসে একবার জোরে কড়া নাড়ল।
নিস্তব্ধ সন্ধ্যায় এই শব্দটা বাড়ির ভেতর অবধি ছড়িয়ে গেল। পার্বতী ও অমল নিজের মেয়ের ঘরে চুপচাপ বসেছিল। অসময়ে দরজায় কড়া নাড়ানোর শব্দে ওরা দুজনেই বেশ অবাক হলো। এখন এই সময় আবার কে এলো বলো তো? জানি না, দেখছি কে এলো। যেই আসুক তাকে দরজা থেকে বিদায় দিও। এখন আর কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগছে না। অমল তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে সদর দরজাটা খুলতেই এক ঝলকে বুড়িকে দেখে থমকে গেল। রাতের অন্ধকারে এরকম ভয়ঙ্কর রূপ ও সম্পূর্ণা এই বৃদ্ধাকে দেখলে সবার প্রাণে আতঙ্কের ঝলক দেখা দেয়। অমল নিজেকে সামনে নিয়ে বুড়ির উদ্দেশ্যে বলল, কি চাই? শিক্ষা, কেমন আছো? হ্যাঁ, এই অচেনা বৃদ্ধার মুখে নিজের মেয়ের নাম শোনা মাত্রই চমকে উঠল অমল। বলল, আপনি আমার মেয়েকে চেনেন? চিনব না আর? খুব চিনি, খুব চিনি। কিন্তু আমি যে আপনাকে চিনতে পারছি না, এই গ্রামে আপনাকে দেখেছি বলেও তো মনে হয় না। আপনি আমার মেয়েকে কি করে চিনলেন বলুন তো? তুমি হয়তো আমায় চেনো না, কিন্তু আমি তোমাকে চিনি বাবা। আমি তোমার বউ পার্বতীকেও চিনি। আমি এই গায়ের সকলকে চিনি। আজ তোমাদের কাছে এসেছি তোমাদের বিপদের খবর পেয়ে। বুঝলাম, কিন্তু আপনি এখন আসুন। আসলে আমাদের কারোরই মনের অবস্থা এখন ভালো নেই। কয়েকদিন আগে আমার মেয়ে... তোমাদের ছাদ থেকে পড়ে যায়, তাই তো? বললাম তো, আমি সব জানি। তা বাবু, ন্যাড়া ছাদে পাঁচিল তোলনি কেন? তাহলেই তো এ ঘটনা ঘটতো না। তখন কি আর বুঝেছিলাম বুড়িমা যে আমাদের এত বড় একটা সর্বনাশ হবে? সর্বনাশ হবে না বাবা। তোমার মেয়ে যে এখনো বেঁচে আছে। বৈদ্য এসে দেখে যাচ্ছেন কদিন ধরে। তিনি বলেছেন আর কোনো আশা নেই। আশা নেই বললেই বুঝি হয়ে গেল? তোমার মেয়ে বাঁচবে, ঠিক বাঁচবে। আপনি আপনি কিভাবে বলছেন? সেখানে ডাক্তার, বৈদ্য... রাখো তো তোমার ডাক্তার ভর্তি। এটার ওপরে আরো একটা শক্তি আছে, যে শক্তি না চাইলে তোমার মেয়ে কখনোই যেতে পারবে না। এমন সময় ঘর থেকে বেরিয়ে এলো পার্বতী। সে ঘরে বসে বুড়ির সব কথাই শুনতে পেয়েছিল। এখন সদর দরজার সামনে এসে আগ্রহী হয়ে বলল, বুড়িমা, আপনি পারবেন আমার মেয়েকে বাঁচাতে? পারবেন বুড়িমা? আমার যে আর কেউ নেই। ওই মেয়েটা চলে গেলে আমি শেষ হয়ে যাব বুড়িমা। পারবো বলেই তো এসেছি মা। তোমার মেয়ে কোথায়? ঘরে শুয়ে আছে বুঝি? হ্যাঁ, আপনি আসবেন। যেতে তো আমার হবেই, না হলে তোমার মেয়েকে তোমার কাছে ফিরে দেবো কি করে আমি? হ্যাঁ, অমল বুড়িকে বাড়িতে ঢুকিয়ে নিয়ে সদর দরজাটা ভালো করে ভেতর থেকে চেপে বন্ধ করল। বাড়ির নীরবতা যেন আরো ভারী হয়ে উঠেছে। পার্বতী বুড়িটিকে পথ দেখিয়ে সরাসরি শেখার ঘরে নিয়ে গেল। এই ঘরে ঢুকতেই প্রদীপের ম্লান আলোয় দেখা গেল ছোট্ট শেখা শুয়ে আছে খাটে। 5 বছরের সেই চঞ্চল মেয়েটা এখন সম্পূর্ণ নিথর। মাথার বাম পাশটায় কাপড় বাঁধা, ভিজে ওঠা রক্তের দাগ ফুটে উঠেছে সেখানে।
চুলগুলো জট পাকিয়ে রয়েছে, চোখ দুটো আধ খোলা, মুখটাও সামান্য ফাঁক করা আছে। শ্বাস চলছে খুব ধীরে। মাঝে মাঝে ক্ষীণ কণ্ঠে কাঁকিয়ে উঠল শিখা। যন্ত্রণাটা প্রকাশ করার মতো শক্তিও হয়তো ওর মধ্যে নেই। আধ খোলা মুখের সামনে কিছু মশার দল বেঁধে গোল করে ঘুরছে। বুড়ি নিজের কাঁপতে থাকা হাতগুলো বাড়িয়ে মশাগুলোকে তাড়ানোর চেষ্টা করল। ছোট্ট মেয়েটা মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে, আর সেই অসহায় দৃশ্য দেখে পার্বতী আর অমল নিজেদের ধরে রাখতে পারছে না। বুড়িমা, বুড়িমা দেখুন না আমার মেয়েটা কেমনভাবে শুয়ে আছে। কিছু একটা করুন না বুড়িমা, কিছু একটা করুন। ও আমাদের একমাত্র মেয়ে, ও চলে গেলে আমরাও মরে যাব বুড়িমা, মরে যাব আমরা। অমল আর পার্বতী কান্নায় ভেঙে পড়ল বুড়ির সামনে। এখন ওরা ওদের মেয়েকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে। গত কয়েকদিনে হালদার দম্পতির জীবন যেন একটা দুঃস্বপ্নে পরিণত হয়েছে। ধানরাঙা গায়ের এমন কোনো মন্দির নেই যেখানে ওরা শিখার নামে পুজো দেয়নি। শিব মন্দির থেকে শুরু করে কালীবাড়ি, মাঠের ধারের শীতলা ঠাকুরের থান থেকে জঙ্গলের মাঝে মনসা মন্দির পর্যন্ত, যেখানে যত মন্দির পেয়েছে সেখানে অমূল্য পার্বতী মেয়ের প্রাণ ভিক্ষা করে এসেছে। গ্রামের ভেতরে কোনো ডাক্তার, বৈদ্য, কবিরাজ বাকি নেই যাদের শিখার কাছে নিয়ে যায়নি। এমনকি ঝাড়ফুঁক অব্দি করানো হয়েছে। কখনো পথ চলতি ওঝার কথায় নির্দিষ্ট গাছে ছাল সেদ্ধ করে খাইয়েছে, কখনো শ্মশানের তান্ত্রিকের কথায় মেয়ের গলায় তাবিজ ঝুলিয়েছে। গ্রামের ঠাকুর মশাইকে দিয়ে বাড়িতে যজ্ঞও করিয়েছে, কিন্তু কিন্তু কোনো কিছুতেই কোনো সুফল মেলেনি। শিকার অবস্থা শুধু খারাপই হয়নি, বরং খারাপ থেকে আরো খারাপ হয়েছে। এই পরিস্থিতিতে এভাবে এক অচেনা বুড়ির আগমন ঘটেছে ওর বাড়িতে। এর মধ্যে সেই বুড়ির আসল পরিচয় কি, কোথা থেকে এসেছে, কেনই বা এসেছে, এসব সম্পর্কে ভাবার মতো মানসিক অবস্থাও ছিল না হালদার দম্পতির। ওদের তখন একটাই আকুলতা, যদি কেউ এসে ওদের একটু আলোর সন্ধান দেয়, যদি কেউ এসে মৃত্যুকে টেনে বের করে আনে শিকার ছোট্ট শরীর থেকে। অচেনা, অদ্ভুত, ভয়ঙ্কর সেই বুড়িকে দেখে তাই ভয় নয়, বরং একরকম অসহায় আশাই করে বসেছিল তারা। বুড়িটি ধীরে ধীরে এগিয়ে গেল শিখার মাথার কাছে। খাটের পাশে দাঁড়িয়ে সে একটু ঝুঁকে শিখার মুখের সামনে নিজের মুখ নিয়ে এলো। প্রদীপের ম্লান হলুদ আলোতে বুড়ির মুখটা আরো অধিক ভয়ঙ্কর মনে হলো। নাকে দুপাশ কুচকে বুড়ি ছোট্ট মেয়েটির গোটা শরীরের গন্ধ নেওয়ার চেষ্টা করছিল। তারপর হঠাৎ করে থেমে গিয়ে নিজের থমথমে গলায় বলে উঠল, মৃত্যুর গন্ধ গাঢ় হচ্ছে, আর ঘন্টা খানেকের মধ্যে সব শেষ। মানে ও কি? পার্বতী নিজের কথা শেষ করতে পারল না, তারস্বরে কেঁদে উঠল। আমার মেয়ে কি বাঁচবে না বুড়িমা? আর 1 ঘন্টা পরে কি ও শেষ হয়ে যাবে? না 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 না, এমন কথা বলো না। বুড়িমা তো বলেছিলেন উনি আমাদের মেয়েকে বাঁচাবেন। তাহলে তাহলে শরীরের মৃত্যু আমি আটকাতে পারবো না। তোমার মেয়ের শরীর আজ যে মরবে। এসব কি বলছেন বুড়িমা? আপনি যে আমি কি বলেছি সে কথা আমার অবশ্যই স্মরণে আছে। তোমাদের মনে করাতে হবে না বাবা। গম্ভীর হয়ে কথাটা বলে বুড়ি ধীরে ধীরে শিকার কপালে হাত রাখল। তারপর অমূল ও পার্বতীর দিকে তাকিয়ে নিচু গলায় বলল, তোমাদের কি মনে হয় সেই যে তোমাদের মায়েরটা শুয়ে আছে তার শুধু শরীরটাই তোমাদের? ওর আত্মার কি কোনো দাম নেই? তোমরা জানো না শরীরের মৃত্যু হলেও আত্মা কখনো মরে না। তোমাদের মেয়ের দেহটা আমি ফিরিয়ে দিতে পারবো না, এটা একেবারে সঠিক। কিন্তু কিন্তু তোমরা চাইলে
ওর আত্মা তোমাদের সঙ্গে সারা জীবন থাকতে পারে। কথাগুলো শুনে পার্বতীর চোখ ভিজে উঠল আবার। কাঁপা কাঁপা গলায় সে বলল, কিন্তু কিন্তু আত্মা তো চোখে দেখা যায় না। আমার মেয়ে শরীরটাই যদি না থাকে তাহলে আমি ওই আত্মাকে নিয়ে কি করব? আমি তোকে জড়িয়ে ধরতে পারবো না, ওকে কাজে টেনে নিতে পারবো না। তোরা কি আমাকে বিশ্বাস করিস? অমল ও পার্বতী দুজনেই কিছুক্ষণের জন্য নিশ্চুপ হয়ে রইল। এই প্রশ্নের সহজ উত্তর নেই। তারা কেউই জানে না যে এই অচেনা মানুষটি কে, কোথা থেকে এসেছে, কেনই বা তাদের বাড়িতে দাঁড়িয়ে এমন কথা বলছে। অথচ অদ্ভুতভাবে মনে হচ্ছে যেন তাকে অস্বীকার করার কোনো শক্তিই ওদের মধ্যে নেই। তাই শেষ পর্যন্ত দুজনেই ধীরে ধীরে একে অপরের দিকে তাকালো, তারপর একসঙ্গে মাথা নাড়ল, অর্থাৎ হ্যাঁ, ওরা বুড়িকে বিশ্বাস করে। কিন্তু কেন বিশ্বাস করছে তার কোনো ব্যাখ্যা ওদের কাছে নেই। বুড়ি কাপা হাতে তার ঝোলা একপাশে রাখল, তারপর কুঁচকে যাওয়া কালচে সরু আঙুল বাড়িয়ে শিখার শরীরে আলতো করে ছুঁইয়ে দিল। ধীরে ধীরে চোখ বন্ধ করল, তারপর বিড়বিড় করে মন্ত্র জাতীয় কিছু বলতে শুরু করলো। পার্বতী আর অমল নিঃশ্বাস আটকে দাঁড়িয়েছিল। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। হঠাৎই বুড়ির বিড়বিড়ানি থেমে গেল। সে চোখ খুলল। সেই ফ্যাকাশে ধূসর চোখ দুটি যেন আরো গভীর হয়েছে। সে বলল, আমার ঝুলিটা আলোর কাছে নিয়ে আয়। বাধ্য মানুষের মতো অমল ঝুলিটা নিয়ে আলোর কাছে এলো। পার্বতী ওর পাশে এসে দাঁড়ালো। এবার ওই ঝুলির মধ্যে কি আছে বার কর দেখি। ওরা ঝুলির মুখটা খুলতেই ভিতর থেকে মাটির গন্ধ ভেসে এলো। তারপর মৃদু আলোয় ওরা দেখল ঝুড়ির ভিতরে রয়েছে ছোট ছোট মাটির পুতুল, কোনোটা ছেলে কোনোটা মেয়ে। পার্বতী কাঁদতে কাঁদতে বলল, বুড়িমা, আপনি আমার মন রাখতে আমার পুতুল নিতে বলছেন? ওই পুতুলে আমি তোর মায়ের আত্মাকে ভরে ভরে পাকলি। ওই পুতুলগুলোর মধ্যে থেকে যে কোনো একটা বেছে দিয়ে দেখি দেখি কোনটা তোদের ভালো লাগে। বুড়ি হাসির সঙ্গে সঙ্গে ঘরের আলোটা যেন একটু কেঁপে উঠল। পার্বতী আর অমল নিঃশব্দে পুতুলগুলোর দিকে তাকিয়ে রইল। বুড়ি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তারপর হঠাৎই যেন কোনো এক অদৃশ্য নির্দেশে সাড়া দিয়ে বলল, এবার দরজা জানলাগুলো জলদি জলদি বন্ধ করে দে তো। ঘরের কোথাও কোনো ফাঁক রাখা চলবে না। অমল আর পার্বতী ঘরের সব কটা জানলার পাল্লা তুলে দিল, দরজায় হুড়কো তুলে দিল। বুড়ি এগিয়ে এসে শিখার মাথার পাশেই বসে পড়ল। অমল আর পার্বতী এক হাত লম্বা একটা মেয়ে পুতুলকে বেছে নিয়েছিল, সেটাই বুড়ির দিকে এগিয়ে দিল। বুড়ি মাটির পুতুলটা আলতো করে হাতে নিল, তারপর চোখ বন্ধ করতেই ঘরের বাতাসে একটা ঠান্ডা ছায়া নেমে এলো। চারিদিক যেন শো শো শব্দ হচ্ছে। বাতাস নেই, তবুও প্রদীপের শিখা বারবার কেঁপে কেঁপে উঠছে। বুড়ির ঠোঁট দুটো নড়তে শুরু করলো। অজানা ভাষায় সে মন্ত্র পড়ে চলল। হঠাৎ শিখা দ্রুত দ্রুত শ্বাস নিল। পার্বতী ওর দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু বুড়ি ওর দিকে হাত দেখিয়ে থামিয়ে দিল। শিখার বুকটা ক্রমাগত ওঠানামা করছে। পার্বতী ভয়ে আড়ষ্ট হয়ে অমলের হাত চেপে ধরল। এইবার বুড়ি পুতুলটাকে শিখার বুকের কাছে রেখে ওর কপালটাকে স্পর্শ করালো। সঙ্গে সঙ্গে ঘরের তাপমাত্রা বীভৎসভাবে কমে গেল। মাটির পুতুলটার গায়ে ঠান্ডা কুয়াশার মতো একটা ধূসর স্তর জমতে দেখা গেল। আর ঠিক সেই মুহূর্তে শিখার ছোট্ট দেহটা কেঁপে উঠল হালকা ঝাঁকুনি দিয়ে। একটা লম্বা শ্বাস নিয়ে সে বিছানা ছেড়ে কিছুটা উঠে ধপ করে বিছানায় পড়ে গেল। শিখার মুখের কোণে একটা হালকা সাদা বাষ্প জমতে শুরু করলো। বুড়ি তাড়াতাড়ি সেই পুতুলটাকে দু হাতে তুলে ধরল শিখার মুখের দিকে। আর সেই ধোঁয়া হঠাৎই যেন নিজের পথ খুঁজে পেল। ধোঁয়াটা সাপের মতো বাতাসে এদিক ওদিক সরে তীব্র বেগে ছুটে গেল মাটির পুতুলটার ভেতরে। এক মুহূর্তেই পুতুলটার চোখ দুটি অদ্ভুতভাবে চকচক করে উঠল। তারপর ঘরের মধ্যে ছেয়ে গেল একটা
অদ্ভুত নিস্তব্ধতা। বুড়ি মন্ত্র থামিয়ে ধীরে ধীরে চোখ খুলে বলল, এই পুতুলটা ধর, এখন থেকে এই তোদের মেয়ে। বিছানায় যে পড়ে আছে সে তোর মেয়ের কলস। দেখ, ধর। পার্বতী পুতুলটা নিয়ে বুকে জড়িয়ে ধরল। অমল বুড়িকে জিজ্ঞেস করলো, ও যে কথা বলছে না, কথা না বললে আমরা কি করে বুঝবো যে ও আমার মেয়ে? ও যে তোদের মেয়ে সেটা ও তোদের ঠিকই বুঝিয়ে দেবে। ঘরে আরেক দফা নীরবতা নেমে এলো। বুড়ি এবারে নিজের ঝোলা তুলে নিয়ে বলল, এবারে আমার যেতে হবে, এখানে আমার কাজটা শেষ। একটা কথা মনে রাখিস, এই পুতুল নিজের কাজে রেখে মেয়ের মতো যত্ন করিস। আর খবরদার খবরদার তোকে ভয় পাবি না। কেউ ওর অযত্ন কিংবা ভয় করলে ও কিন্তু খুব রেগে যাবে। কথাখানা মাথায় রাখিস বাবা, ভালো থাকিস। না 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 বুড়িমা, কি বলছেন আপনি? আমি আমার মেয়েকে অযত্ন কেন করব? আর ভয় বা কেন পাবো? আপনি 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 এখন আসুন, আমাদের অনেক সাহায্য করলেন আপনি, অনেক ধন্যবাদ। বুড়ি বাড়ির বাইরে যেতে অমল সদর দরজাটা আস্তে করে বন্ধ করে দিল। বাইরে তখন গভীর রাত নেমেছে। বুড়ির মাথাটা কাত করে পেছনে তাকালো অমলদের বাড়ির দিকে। চোখ দুটোতে হঠাৎ এক বিচিত্র আলো জ্বলে উঠল যেন। ঠোঁট বেঁকে গেল একটা শীতল অব্যক্ত হাসিতে। এক মুহূর্তে সে দাঁড়িয়ে থাকলো, তারপর নিজের চোখ বন্ধ করে কিছু একটা বিড়বিড় করতে তার পুরো শরীরটা হাওয়ার স্রোতে ধোঁয়ায় কোথায় যেন মিলিয়ে গেল। অন্ধকার রাতের গায়ের পথে কেবল রয়ে গেল শিরশিরে ঠান্ডা ভাব আর পিন পতন নিস্তব্ধতা। অমল মেয়ের ঘরে ফিরে এসে থমকে দাঁড়ালো। পার্বতী খাটের উপর বসে মাটির পুতুলটাকে শক্ত করে আঁকড়ে ধরে আছে। শেখার নিথর দেহটা ঠিক পাশেই শুয়ে আছে। পার্বতী স্থির দৃষ্টিতে তাকিয়ে রয়েছে মেয়ের মৃতদেহের দিকে। অমল ধীরে ধীরে এগিয়ে গিয়ে স্ত্রীকে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? বুঝতে পারছি না জানো, এই পুতুলে কি সত্যি আমার মেয়ের আত্মা ঢুকেছে? যদি ঢুকে থাকে তাহলে এই পুতুলটা নিয়ে আমি কি করব গো? আনন্দ করব, না নাকি খাটের ওপর যে দেহটা পড়ে আছে তাকে নিয়ে দুঃখ করব? কোনটা সত্যি কোনটা মিথ্যে আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। এসো, আগে চোখ মুখটা ধুয়ে নাও, তোমার শরীরটা ঠিক নেই। পার্বতী পুতুলটাকে শিখার দেহের পাশে রেখে উঠে গেল। মুখ চোখ ধুয়ে স্বামী স্ত্রী আবারও সেই ঘরে ফিরল এবং সঙ্গে সঙ্গে ওদের বুকের ভেতরটা হিম হয়ে গেল। শিখার দেহটি আগের মতোই আছে, কিন্তু কিন্তু পাশে যে পুতুলটা রেখেছিল সেটা আর আগের জায়গায় নেই। পার্বতীর গলা শুকিয়ে গেল। পুতুলটা কোথায় গেল? আমি আমি তো এখানেই রেখেছিলাম। কোথায় গেল পুতুলটা? তুমি ঠিক বলছো? সত্যি এখানেই রেখেছিলে? তোমার সামনেই তো রাখলাম, তুমি দেখলে না? এখানে তোমার সামনেই রেখেছিলাম তো। বলো না দেখোনি তুমি? এমন সময় হঠাৎ রান্নাঘরের দিক থেকে একটা বিকট শব্দ হলো। হুড়মুড় করে বাসন পড়ে যাওয়ার আওয়াজ দুজনকে প্রায় চমকে উঠল এবং দুজনেই দৌড়ে গেল রান্নাঘরের দিকে। চৌকাঠ পার হওয়ার সঙ্গে সঙ্গে দুজনে থেমে দাঁড়ালো। রান্নাঘরের মেঝেতে সর্বত্র ছড়িয়ে আছে খই আর মুরগি, আর ঠিক মাঝখানে সেই পুতুলটা চিত হয়ে শুয়ে আছে। তার চোখ মুখ দুটো রান্নাঘরের ছাদে স্থির হয়ে আছে। অমলের চোখে জল ভরে এলো। সে ফিসফিস করে বলল, দেখেছো পার্বতী, ও সত্যি আমাদের মেয়ে, ও বেঁচে আছে। রাতে খই মুরগি চুরি করে খাওয়া ওর অভ্যাস ছিল। আজও সেটা করেই আমাদের প্রমাণ দিল যে ও আমাদের মাঝেই রয়েছে। আমাদের শিখা ফিরে এসেছে। পার্বতী আর নিজেকে ধরে রাখতে পারল না। মাটির উপর হাঁটু গেড়ে বসে পড়ল। কাঁপতে কাঁপতে দুই হাতে পুতুলটাকে তুলে ধরল নিজের বুকে। ওর চোখের জল পুতুলটার গায়ে পড়তে লাগলো। পুতুলটার ঠোঁটের করে যেন একটা
এক মুহূর্তের জন্য খুব সামান্য শীতল একটা হাসির রেখা ফুটে উঠেই মিলিয়ে গেল। ভোর থেকেই হালদার বাড়ির বৈঠকে মানুষের ভিড় জমেছে। কান্নার রোল উঠেছে সারা বাড়ি জুড়ে। শিখার ছোট্ট দেহটা রাখা আছে ঘরের মাঝে। গ্রামের বুড়ো বুড়ি থেকে শুরু করে ছেলেমেয়েরা পর্যন্ত সকলেই দাঁড়িয়ে আছে সেখানে। সকলের মুখে শোকের ছায়া স্পষ্ট। ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে অমল আর পার্বতী। অমল দাঁতে দাঁত চেপে ফিসফিস করে স্ত্রীকে বলল, তুমি কাঁদছো না কেন? লোকে কি বলবে? পার্বতী এক দৃষ্টিতে শিখার দেহটার দিকে তাকিয়ে চাপা গলায় বলল, আমি কাঁদবো কেন? আমার মেয়ে তো মরেনি, ও এখানেই আছে আমাদের সঙ্গে। আরে বাবা, আমার মেয়ের শরীরটা তো সামনে পড়ে আছে, সবাই ওটাকেই দেখছে। তুমি যদি না কাঁদো তাহলে কি হবে ভাবতে পারছো? মেয়ে মরেছে, মা এক কোণে দাঁড়িয়ে আছে, দেখলে লোকে সন্দেহ করবে না? কোনো কান্না নেই, কিছু না। ঠিক আছে ঠিক আছে, তোমাকে এত ভাবতে হবে না। আচ্ছা, তুমি পুতুলটাকে কোথায় রেখেছো বলো তো? রান্নাঘরে। ঘরে এত লোক ঢুকছিল যে ওটা ওখানেই রাখা ঠিক মনে হলো আমার। হ্যাঁ, ভালো করেছো। তুমি তুমি শ্মশানে যাবে তো? যেতে তো হবেই, লোকের সামনে মেয়ের শেষ কাজটা তো করতে হবে। কাউকে তো বলা যাবে না যে ওই পুতুলের মধ্যেই আমাদের মেয়ের প্রাণ আছে। শোনো, তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। হ্যাঁ, তুমি এলে গ্রামের লোকগুলোকে বাড়ি থেকে বিদায় করব। ওরা থাকলে আমরা পুতুলটার কাছে যেতে পারবো না। আর আমার মনে হয় ওই পুতুলটাকে বেশিক্ষণ একা রাখা উচিত হবে না, বুঝলে তুমি? গ্রামের লোকেরা বলহরি হরিবোল উচ্চারণ করতে করতে শিখার দেহটা নিয়ে বেরোলো। কান্না থামছিল না চারপাশে। অমল আর পার্বতীও সেই কান্নায় যোগ দিল। কিছু মহিলা পার্বতীর হাত ধরে তাকে সান্ত্বনা দিচ্ছিল। পাশের বাড়ির এক মহিলা পার্বতীর কাছে এসে বলল, তুমি ভেতরে গিয়ে একটু শুয়ে পড়ো বৌমা। চলো, আমরা তোমার সঙ্গে যাচ্ছি। এখন তোমার একা থাকা উচিত নয়। অনেকটা অনিচ্ছা সত্ত্বেও পার্বতী ওদের সঙ্গে নিজের ঘরের দিকে গেল। কিন্তু যাওয়ার আগে শান্তিকে চুপি চুপি ডেকে বলল, শান্তি, শোন, রান্নাঘরে একটা মাটির পুতুল রাখা আছে। হ্যাঁ, ওটাকে কিন্তু খুব সাবধানে রাখবি। আর বাবু ফিরে এলে তুই বাড়ি চলে যাস, কেমন? মাটির পুতুল? ওটা কি ছোট দিদির পুতুল? আমি তো কোনোদিন ছোট দিদিকে মাটির পুতুল নিয়ে খেলতে দেখিনি। যা বলছি তাই কর। পুতুলটাকে যত্ন করে রাখবি। ওর গায়ে যদি একটাও দাগ লাগে না, তাহলে তোকে এই বাড়ি থেকে আমি বের করে দেব। মনে রাখবি, আমাদের এই অবস্থার জন্য তুই দায়ী, তুই। নেহাত তুই আমার শাশুড়ি মার সময় থেকে এখানে আছিস, না হলে শিখা যেদিন পড়ে গেল সেদিনই না তোকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতাম। তোর ভাগ্য ভালো যে তোকে এখনও এই বাড়িতে রাখা হয়েছে। আর একটা কথাও বলবি না, যা বলছি তাই কর। আর শোন, এক বাটি গরম দুধ রেখে দিবি ওই পুতুলের সামনে, বুঝেছিস? পুতুল দুধ খাবে নাকি? বৌদি, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? চুপ, একদম চুপ। যা কাজে যা, যেটা বলছি সেটা কর। পার্বতী চলে গেল নিজের ঘরে। শান্তি গজগজ করতে করতে রান্নাঘরে ঢুকতেই দেখল একটা তাকে রাখা আছে সেই মাটির পুতুল। পুতুলটাকে দেখেই কেন যেন এক অজানা কারণে শান্তির বুকের ভেতরটা ছ্যাট করে উঠল। তারপর মুখ ফিরিয়ে দুধ গরম করতে করতে নিজের মনে মনেই বলল, বড়লোকরা যাই বলে তাই করতে হয়। একটা একটা পুতুলের জন্য এত কথা বললো বৌদি। তাছাড়া ছোট দিদিকে তো আমি ফেলিনি। হ্যাঁ, আমি সেদিন ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু ছাদে পাঁচিল থাকলে তো এসব হতো না। মেয়েকে সামলাতে পারে না, আবার বড় বড় কথা। এতদিন আধমরা মেয়ের জন্য কেঁদে কেঁদে হেদিয়ে মরছিল, আর যেদিন মেয়েটা মরলো সেদিন মায়ের চোখের কোন জল নেই গো। নিয়ে কামো করে আবার পুতুলকে দুধ খাওয়ানো হচ্ছে। শান্তি একটা পাত্রে গরম দুধ ঢেলে পুতুলটাকে সামনে রেখে দিল। ঠিক তখনই বাগান থেকে একটা কালো বিড়াল রান্নাঘরের জানলা দিয়ে বজ্রপাতের মতো লাফিয়ে ভেতরে ঢুকে পড়ল। সঙ্গে সঙ্গেই ঝটকা লাগলো দুধের বাটিতে। শান্তি দুধের বাটি সামলাতে গিয়ে পুতুলটাকে ভুলবশত মাটিতে ফেলে দিল। সেটা মাটিতে পড়তেই টুকরো টুকরো হয়ে ভেঙে গেল। বিড়ালটা যেভাবে ঢুকেছিল সেভাবেই ঘ্যাক করে আবার জানলা টপকে পালালো। শান্তির মুখ ফ্যাকাশে হয়ে গেল। এখন কি হবে? পুতুলটা যে ভেঙে গেল,
আর এই পুতুলটা ভাঙার বিষয়ে ওর কোনো দোষ নেই, সেটা পার্বতী কোনো দিন বিশ্বাস করবে না। সময় নষ্ট না করে পুতুলের ভাঙা টুকরোগুলো শান্তি কুড়িয়ে নিল এবং নিজের শাড়ির আঁচলে। তারপর সিঁড়ি বেয়ে ছাদে উঠে গেল, ছুটল চিলে কোঠার দিকে। ঘরটা অন্ধকার, স্যাঁতস্যাঁতে, গুমোট গন্ধে ভরা। সেখানে পুরনো সব বাক্সের মাঝে শান্তি পুতুলের ভাঙা টুকরোগুলো রেখে দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে এলো। হাঁপাতে হাঁপাতে বলল, বৌদিকে বলবো আমি রান্নাঘরে কোনো পুতুলই দেখিনি। বাড়িতে আজ এত লোক ছিল, তাদের মধ্যে কেউ হয়তো পুতুল চুরি করেছে, আমি কিছুই জানি না। হ্যাঁ, এইটাই বলবো আমি বৌদিকে। মনে মনে নিজেকে বাঁচানোর গল্পটাই সাজাচ্ছিল শান্তি। ঠিক তখনই কেউ মৃদু ফ্যাঁসফ্যাঁসে স্বরে ডেকে বলল, শান্তি, ও শান্তি, ভেতরে আয়, আয় না রে। শান্তির বুকের ভেতরটা ধক করে উঠল। অদ্ভুত কণ্ঠস্বরটা এসেছিল চিলে কোঠার দিক থেকে। ধীরে ধীরে শান্তি পিছনে ফিরে চিলে কোঠার দরজা ঠেলে খুলে ভিতরে প্রবেশ করলো এবং সেখানকার দৃশ্য দেখে তার গলা শুকিয়ে গেল। পুতুলের ভাঙা টুকরোগুলো আর ভাঙা নেই, ওগুলো জোড়া লেগে গেছে ঠিক আগের মতো। আর পুতুলটা সোজা হয়ে দাঁড়িয়ে আছে ওর দিকে তাকিয়ে। শান্তির গলা শুকিয়ে গেল। হঠাৎ পুতুলটার ভেতর থেকে একটা ফ্যাঁসফ্যাঁসে কণ্ঠস্বর ভেসে এলো, আমায় ফেলে কোথায় যাচ্ছিস শান্তি? আমায় নিয়ে চল, নিয়ে চল আমায়। শান্তি চিৎকার করে দৌড়ে পালাতে গেল, কিন্তু চিলে কোঠার দরজাটা নিজে থেকে বন্ধ হয়ে গেল। ঘরের ভেতরে নেমে এলো দম বন্ধ করা অন্ধকার। শান্তি আতঙ্কে দরজায় ধাক্কিয়ে ধাক্কিয়ে বলতে লাগলো, খোলো, কেউ আছো? দরজা খোলো, বাঁচাও আমায়। এই দরজাটা খোলো দেখি, দরজাটা খোলো। হঠাৎ ও অনুভব করলো ওর পিছন থেকে একটা বরফ শীতল নিঃশ্বাস ওর কাঁধ ছুঁয়ে যাচ্ছে। সেই ফ্যাঁসফ্যাঁসে কণ্ঠস্বর পুনরায় বলে উঠল, আমায় ভাঙা তোর উচিত হয়নি শান্তি, ভাঙলে কত যন্ত্রণা হয় তুই জানিস? শান্তি গগন ভীতি আর্ত চিৎকার করে উঠলেও তা কারোর কানে গেল না। কিছুক্ষণ পর চিলে কোঠার দরজাটা খুলে গেল। ভিতর থেকে বেরিয়ে এলো শান্তি। ওর মুখে কোনো শব্দ নেই, চোখ দুটো নিষ্প্রাণ ধূসর। দৃষ্টির উপর নেমে এসেছে একটা ঘোলাটে ছায়া। মন্ত্রমুগ্ধের মতো ছাদের প্রান্তে এগিয়ে গিয়ে দাঁড়ালো সে। নিচে তাকালো একবার, মুখে ধীরে ধীরে একটা চওড়া বিকট হাসি ফুটে উঠল শান্তির। তারপর চিৎকার করে একটা ভয়াবহ লাফ দিল। শান্তির মরণ চিৎকার শুনে লোকজন ছুটে এলো বাইরে। দেখলো দরজার সামনে শিখার মতোই শান্তিও উপুর হয়ে পড়ে আছে, তবে ওর মাথাটা একেবারে ঠিকলে গেছে। রক্তের ধারা গল গল করে বয়ে যাচ্ছে সেখান থেকে। চোখ দুটো খোলা, শান্তির প্রাণহীন নিষ্পন্দ দেহটা মাটিতেই পড়ে আছে। পার্বতী এসব কিছু দেখে বেশ চিন্তিত হয়ে পড়ল। শান্তি কি আত্মহত্যা করলো নাকি পা হড়কে পড়ে গেল? হঠাৎই পার্বতীর মনে পড়ল ওর পুতুলটার কথা। এক মুহূর্ত দেরি না করে ও বাড়ির ভেতরে ছুটে গেল। রান্নাঘরে ঢুকতেই থমকে দাঁড়িয়ে দেখল তাকের উপর যেখানে পুতুলটির থাকার কথা এখনো সেখানেই রাখা। কেটে গেছে বেশ কয়েকটা দিন। হালদার বাড়িটা যেন গ্রামের সবার থেকে নিজেদেরকে আলাদা করে ফেলল। অমল আর পার্বতী এখন আর কারোর সঙ্গে কথা বলে না, কাউকে বাড়িতেও ঢুকতে দেয় না। দুজনেই সব ভাবনা ঘিরে থাকে সেই এক হাত লম্বা মাটির মেয়ে পুতুলটাকে নিয়ে। ওরা পুতুলটাকে খেতে দেয়, কোলে নিয়ে ঘুম পাড়ায়, রাতে নিজেদের মাঝে নিয়ে শোয়। পার্বতী পুতুলটির জন্য নতুন করে ছোট ছোট জামা সেলাই করে। এখন পুতুলটিও নিজের অস্তিত্ব নিঃশব্দে ওদের বুঝিয়ে দিচ্ছিল, যা প্রথমে ওরা মুগ্ধ হয়ে মেনে নিল। এক রাতে পার্বতী আর অমল দুজনেরই আচমকা ঘুম ভেঙে যায়। দেখলো পুতুলটা বিছানায় নেই। বুকের ভেতরটা কেঁপে উঠল ওদের। রান্নাঘর থেকে ক্ষীণ শব্দ আসছিল। ওরা সেদিকে গিয়ে দেখে খই আর মুরগির টিন মাটিতেই রাখা আছে।
আর সেই পুতুলটি সেখানেই শান্তভাবে দাঁড়িয়ে আছে। কোনো এক দুপুরবেলায় পার্বতী ঘরে বসে উল বুনছিল। পুতুলটা ওর পাশেই রাখা ছিল। এমন সময় ও হঠাৎ শুনতে পেল মাথার ওপরে ছাদ থেকে ধূপ ধূপ করে কিছু যেন শব্দ হচ্ছে। পার্বতী নিজের পাশে দেখল পুতুলটা সেখানে নেই। কিছুক্ষণের মধ্যেই ছাদে উঠে পার্বতী দেখল ছাদের মেঝেতে কিতকিত খেলার চৌকো ঘর কাটা আছে, আর সেই ঘরের মাঝেই পুতুলটা পড়ে আছে। আর একদিনের কথা, পার্বতী উনুনে কাঠ ভাঙছিল। হঠাৎ ও টের পেল ওর শাড়ির আঁচলটা আলতো করে কে যেন টেনে ধরেছে। ফিরে তাকাতেই কেঁপে উঠল শরীর। দাওয়ার কোণে রাখা পুতুলটা একটু সরে এসেছে ওর দিকে, আর ওর আঁচলের মাথাটা পুতুলটার সে লম্বা পাতলা হাতে। পার্বতীর মুখটা তৎক্ষণাৎ শুকিয়ে গেল। আজ যেন পুতুলের এই অস্তিত্বটা ওর ভালো লাগলো না। এইসব ঘটনা কোনো সাধারণ ব্যাপার নয়, কিন্তু অমল আর পার্বতী এসব দেখে প্রথম দিকে ভয় পেত না, বরং ওদের মনে হতো ওদের মেয়ে ওদের কাছে ফিরে এসেছে। কিন্তু একদিন একটা ঘটনা এমনভাবে ওদের সামনে এসে দাঁড়ালো যা ওদের ধারণাকে ছিন্ন ভিন্ন করে ফেলল। তারপর থেকে সবকিছুই অন্যরকম হয়ে গেল। শান্ত দুপুরে পার্বতী সেদিন গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। হঠাৎ মাথার ছাদের উপর ধূপধাপ শব্দ কানে ভেসে এলো ওর। ঘুম চোখেই ও পাশে হাত বাড়িয়ে দেখল পুতুলটি আর সেখানে নেই। এতদিন ও এই বিষয়টা ওর কাছে গা শোয়া হয়ে গিয়েছিল। ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠে ঘর থেকে বেরিয়ে লম্বা হাই তুলে ছাদের সিঁড়ির দিকে এগিয়ে গেল পার্বতী। সিঁড়ি বেয়ে উঠতেই থমকে গেল। ওর সামনে ছাদের দরজা। সোনালি রোদ পড়ছে দরজার সামনে, আর সেই রোদে একটা লম্বা ছায়া দেখা যাচ্ছে, যে ছায়া কখনোই এক হাত লম্বা একটা পুতুলের হতে পারে না। এই ছায়া একজন পরিণত মেয়ে মানুষের। সে যেন খিলখিল করে হাসতে হাসতে খিতখিত খেলছে। পার্বতীর গলাটা শুকিয়ে গেল। পা টিপে টিপে দরজার সামনে এসে উকি মারল। তারপর যা দেখল, সেই দৃশ্য দেখেই ওর হাত পা অবশ হয়ে গেল। পুতুলটাও যেন কারোর আশার ইঙ্গিত পেয়ে উকি মেরে তাকিয়ে আছে দরজার দিকে। পার্বতীর ছিটকে সরে গেল। ঠিক সেই মুহূর্তেই পুতুলটার ভিতর থেকে ফিসফিসে একটা হাসির শব্দ ভেসে এলো। পার্বতী আর এক মুহূর্ত দেরি করল না, ঝড়ের মতো ছুটে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। সেদিন অমল কাছারি থেকে ফিরতে তার স্ত্রী সবকিছু খুলে বলল তাকে। শুনে অমলের মুখটাও ফ্যাকাশে হয়ে গেল। অমল আর চোখে পুতুলটার দিকে তাকিয়ে বলল, জানো, আমারও কয়েকদিন ধরে মনে হচ্ছিল এটা আমাদের শিক্ষা নয়, কিন্তু তোমাকে কিছু বলতে পারছিলাম না। আমার কি মনে হয় জানো, ওই বুড়ি এই পুতুলের মধ্যে অন্য কারোর আত্মা ভরে রেখেছিল। আমরা তখন মেয়েকে হারানোর যন্ত্রণায় এতটা কাতর হয়ে পড়েছিলাম যে ওর চক্রান্তটা আমরা ধরতে পারিনি। আমাদের মেয়ের নাম করে ও অন্য কারোর আত্মা সমেত পুতুল আমাদের দিয়ে গেছে। হ্যাঁ, তাহলে এখন কি করব? আজ রাতে আমি ওই পুতুলের সঙ্গে শুতে পারবো না। আপাতত ওকে চিলেকোঠায় রেখে এসো, কাল সকালে উঠে যা ব্যবস্থা করার করা যাবে। অমল পুতুলটাকে নিয়ে চিলেকোঠার অন্ধকার ঘরে রেখে দিয়ে দরজা বন্ধ করে দিল। গভীর রাত, বাইরে পিন পতন নিস্তব্ধতা বিরাজ করছে। শুধুই ঘড়ির টিকটিক শব্দ শোনা যাচ্ছে। অমল এপাশ ওপাশ করছে। ওর ঘুমটা যেন এসো আসছে না। একসময় হাত বাড়াতেই ঠান্ডা কিছু ওর হাতে এসে ঠেকল। অমল ধীরে ধীরে চোখ খুলে দেখল ওর আর পার্বতীর মাঝে চিত হয়ে শুয়ে আছে সেই পুতুলটা। চোখ দুটো বড় বড় করে সে তাকিয়ে আছে তার দিকে। মুখ থেকে একটা বিকৃত হাসির রেখা ফুটে উঠেছে। অমল ধর্মর করে উঠে বসে পার্বতীকে ডেকে তুলল। পুতুলটি ভেতর থেকে ফ্যাসফ্যাসে কণ্ঠস্বরটা ওদের উদ্দেশ্যে তখন বলে উঠল, লুকোচুরি খেলছিলে আমার সঙ্গে? খুঁজে পেয়ে গেছি তোমাদের। টাপ্পা! পরের দিন সকালে রোদ তখনও পুরোপুরি মাটিতে নামেনি। শীতটাও বেড়েছে হঠাৎ। হালদার বাড়ির পেছনের বাগানের একপাশে অমল কোদাল চালাচ্ছে।
সেই এক হাত লম্বা মাটির মেয়ে পুতুলটাকে নিয়ে পার্বতী দাঁড়িয়ে আছে সেখানে। পুতুলের চোখ দুটো কেমন অদ্ভুতভাবে ঝিলমিল করছে। তার মুখে বাঁকা হয়ে আছে একটা অস্বস্তিকর হাসি। তার দৃষ্টি সোজা অমলের দিকে স্থির হয়ে নিবদ্ধ। কয়েক মুহূর্তের পর যখন গর্তটা যথেষ্ট গভীর হলো, অমল পার্বতীর হাত থেকে পুতুলটা নিয়ে তাড়াতাড়ি গর্তে রেখে দিল। তারপর স্বামী ও স্ত্রী দুজনে মিলে মাটি চাপা দিয়ে দিল। কাজ শেষ হলে অমল রীতিমতো হাঁপিয়ে উঠল। ওর কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ল। পার্বতী স্বামীর কাছে এসে বলল, আচ্ছা, এবার তো আমরা ওই অভিশপ্ত পুতুল থেকে মুক্তি পেলাম, তাই না? তাই তো মনে হচ্ছে। ভোর ভোরে অনেক ধকল গেল তোমার। আজ তো আবার তোমায় তাড়াতাড়ি কাছারিতেও যেতে হবে। তুমি চলো, হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার বাড়ছি। ওরা দুজনেই স্বস্তির অনুভূতি নিয়ে বাড়ির দিকে হাঁটতে লাগলো। সকালে ঠান্ডা বাতাস ওদের গা ছুঁয়ে যাচ্ছে। দুঃস্বপ্নটা শেষ হয়েছে ভেবে ওরা দুজনেই শান্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু বাড়ির দরজা ঠেলে ভেতরে ঢুকতেই এক নিমিষেই ওদের শরীর অবশ হয়ে গেল। দালানের এক কোণে দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে এক দৃষ্টে ওদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে সেই পুতুল, যে পুতুলকে কিছুক্ষণ আগেই ওরা মাটি চাপা দিয়ে এসেছে। আর ঠিক তখনই ভেসে এলো সেই পরিচিত ফ্যাসফ্যাসে কণ্ঠ। আবারও খুঁজে পেয়ে গেলাম তোমাদের। টাপ্পা। এক রাতে খাওয়া দাওয়ার পর অমল আর পার্বতী নিজেদের বিছানায় বসে আছে নিঃশব্দে। পুতুলটিকে ওরা রেখে এসেছে রান্নাঘরে। ওরা দুজনেই চায় না পুতুলটি ওদের কাছাকাছি থাকুক, কিন্তু ওরা এটাও জানে এভাবে পুতুলটাকে সরানো যাবে না। এমন সময় হঠাৎ রান্নাঘরের ভেতরে ঝনঝন করে বাসন পড়ল। অমল মাথা নিচু করে হতাশার সুরে বলল, আবার শুরু হলো। হয়তো খই মুরগি খাচ্ছে এখন। আর পারছি না গো, ওই বুড়িকে যদি পেতাম না তাহলে। এমন সময় হঠাৎ একটা হৃদয় বিদীর্ণ করা আর্তনাদ শোনা গেল রান্নাঘরের ভিতর থেকে। সেটা বিড়ালের চিৎকার ছিল। অমল আর পার্বতী ছুটে গেল রান্নাঘরের দিকে। ভেতরে ঢুকে দেখতেই এক পলকের মধ্যে ওদের দুজনের নিঃশ্বাস আটকে গেল। মাটিতে একটা বিড়াল পড়ে আছে। তার গলার নলিটা যেন ছিঁড়ে তুলে নিয়েছে কেউ। ভাঙা দুধের বাটি পড়ে আছে মেঝেতে। মাটির পুতুলটি তাকিয়ে আছে মৃত বিড়ালটির দিকে। অমল আর পার্বতী দরজার সামনে এসে দাঁড়াতেই পুতুলটি ধীরে ধীরে মুখ কাত করে তাকালো ওদের দিকে। তারপর সেই ফ্যাসফ্যাসে কণ্ঠে বলে উঠল, ওই বিড়ালটা খালি আমার দুধ চুরি করতে আসে, তাই আজ ওকে মেরে দিলাম। একটা সেকেন্ড না ভেবে পার্বতী হাত ধরে অমলকে নিয়ে দৌড়ে নিজেদের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। ওদের চোখে মুখে আতঙ্ক ধরা দিল। নিজেদের ঘরেই এখন কারাগার মনে হচ্ছে ওদের কাছে, যেখানে লুকিয়ে আছে নিজেদেরই জন্ম দেওয়া এক হিংস্র আতঙ্কের হাত থেকে বাঁচার জন্য। এমন সময় বাইরে থেকে ওদের বন্ধ দরজার উপর জোরে জোরে আঘাত শুরু হলো। পুতুলটি বলল, ভাবছ দরজা বন্ধ থাকলে তোমাদের কাছে আমি যেতে পারবো না? কি বোকা তোমরা। আচ্ছা ঠিক আছে, আজ আমি তোমাদের সঙ্গে লুকোচুরি খেলছি। দেখি তো আমাকে তোমরা খুঁজে পাও কি না। এবারে কি করব? আমার মন বলছে এই পুতুল আমাদের ভালো চায় না। ও আমাদের ঠিক ক্ষতি করবেই। এখন তো আমার মনে হচ্ছে ও শান্তিকে ওই পুতুলটাই মেরেছে। না হলে তুমি বলো, ও হঠাৎ আত্মহত্যা করতে যাবে কেন? তুমি এখন এইসব কথা বাদ দাও পার্বতী। আমাদের এখান থেকে পালাতে হবে। কোথায় পালাবে তুমি? ওই পুতুলটা কি আমাদের ছেড়ে দেবে ভেবেছো? ও ঠিক আমাদের দাওয়া করবে, দেখো তুমি। তাহলে কি করব? পুতুলটাকে তো সরানো যাচ্ছে না। আচ্ছা, আমরা যদি পুতুলটাকে না সরিয়ে ওটাকে নষ্ট করার ব্যবস্থা করি, তাহলে আমরা এই পুতুলের হাত থেকে মুক্তি পাবো না? হ্যাঁ, নষ্ট? কি করে নষ্ট করব? রান্নাঘরে ওই দুধের বাটিটা তো মাটির ছিল, ওটা মেঝেতে পড়ে টুকরো টুকরো হয়ে ভেঙে গেছে। তুমি তো নিজের চোখে দেখলে সেটা। আমরা যদি পুতুলটাকে খুঁজে বের করে ওটাকে ভেঙে পেলে, হ্যাঁ
তাহলে সব শেষ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এক, দুই, তিন। শোনো, এটাই সুযোগ। আমরা ওই পুতুলটাকে তুলে মাটিতে আছাড় মারবো। ওটাকে ভেঙে ফেললে ল্যাটা চুকে যাবে। বেশ, তাই হোক, আজই সব চুকিয়ে দিই। আট, নয়, 10। এবারে তোমরা আমাকে খোঁজো। অমল আর পার্বতী সঙ্গে সঙ্গে দরজা ঠেলে বাইরে বেরিয়ে এলো। বারান্দার এক কোণে দুর্বল শিখায় জ্বলছিল একটা হ্যারিকেন। সেই আলোতে দেখা গেল চারপাশ সম্পূর্ণ ফাঁকা, বাতাস স্তব্ধ হয়ে আছে, যেন বাড়িটা নিজের নিঃশ্বাস চেপে অপেক্ষা করছে আসন্ন বিপদে। শুরু হলো ওদের পুতুল খোঁজার যাত্রা, কিন্তু ঘন্টার পর ঘন্টা ধরে খোঁজেও পুতুলটির হদিশ পাওয়া গেল না। এই সময়টাতে মাঝে মাঝে ওদের কানে বেজে আসলো সেই খিলখিল হাসির শব্দ। শেষে হাঁপাতে হাঁপাতে দালানে বসে পড়ল ওরা। পার্বতী ক্লান্ত আর আতঙ্কিত কণ্ঠে বলল, এবার কি হবে গো? কি হবে এবার? জানি না, আমি জানি না, আমি জানি না, আমি কিচ্ছু জানি না, এবার কিচ্ছু জানি না আমি। ঠিক সেই সময় দালানের এক কোণে অন্ধকারের পুরো স্তরের ওপর থেকে ভেসে গেল ঠুকঠুক শব্দ। ওরা দুজনেই সেদিকে তাকালো ভয়ার্ত চোখে। সে কোণটা এতটা অন্ধকার ছিল যে প্রথমে কিছুই দেখা গেল না। অমল হ্যারিকেনটা হাতে তুলে নিয়ে সেদিকে এগিয়ে গেল। পার্বতী স্বামীর হাত ধরে পেছন পেছন এগিয়ে চলল। হ্যারিকেনের ম্লান আলো সেই কোণে পোড়াতেই স্পষ্ট হয়ে উঠল সামনের দৃশ্য। সে পুতুলটি হাসি হাসি মুখে দাঁড়িয়ে আছে দেওয়ালের কোণে, মাথাটা খানিক কাত করা, ঠোঁটে রয়েছে একটা চাপা হাসি। থরথর করে কেঁপে উঠল পার্বতী, মুখ থেকে বেরিয়ে এলো অস্ফুট আর্তনাদ। অমল হ্যারিকেনটা পার্বতীর হাতে দিয়ে পুতুলটার দিকে হাত বাড়ালো। ওর উদ্দেশ্য স্পষ্ট, পুতুলটিকে আছাড় মেরে মাটিতে ফেলে ভেঙে চুরমার করে দেবে সেটাকে। কিন্তু পুতুলটাকে ধরতেই অমলের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। পুতুলটিকে এক চুলও নড়ানো গেল না, যেন মাটির সাথে পুতুলের ওজন এতটাই বিশাল, যেন একটা পাথরের মতো। কোনো মানুষের পক্ষেই অত ভারী পুতুল নাড়ানো সম্ভব নয়। অথচ এই পুতুলটাকেই ওরা বুকে নিয়ে ঘোরাঘুরি করেছে কতদিন। এমন সময় পুতুলটা ভেতর থেকে ধীরে ধীরে ভেসে এলো একটা শীতল হাসি। পার্বতীর ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে দালানের কোণ থেকে একটা মোটা লোহার রড তুলে এনে পুতুলটার সামনে এসে দাঁড়ালো। তারপর রডটা মাথার উপর তুলে ধরল। কিন্তু ঠিক সেই মুহূর্তে ঘটল একটা অদ্ভুত ঘটনা। খটখট শব্দ তুলে পুতুলটির মাটির শরীরটা নড়ে উঠল। পার্বতীর রড নামিয়ে মারতে যাবে, ঠিক তখনই পুতুলটি হাত বাড়িয়ে রডটা চেপে ধরল। অমল আর পার্বতী দুজনেই দেখল পুতুলটির মুখের হাসি উধাও হয়ে গেছে, তার জায়গায় তীব্র ক্ষুধার একটা হিংস্রতা ফুটে উঠেছে। পুতুলটি তীব্র অমানবিক পৈশাচিক কণ্ঠে বলল, তোরা আমায় ভাঙবি? হাই তো দেখি তোর কত সাহস! পুতুলটির হাত থেকে রডটা ঠং করে পড়ে গেল মেঝেতে। পরের মুহূর্তে পুতুলটি লাফিয়ে উঠে পড়ল পার্বতীর বুকে। তারপর এক ঝটকায় নিজের সরু সরু আঙুলগুলো পার্বতীর দুই চোখে ঢুকিয়ে দিল। পার্বতীর চিৎকার ছিঁড়ে ফেলল রাতের নিস্তব্ধতাকে। রক্ত দুই চোখে বেয়ে গড়াতে গড়াতে ওর শরীর ভিজিয়ে দিল। পার্বতীর সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ল। অমল স্তব্ধ হয়ে দৃশ্যটা দেখল। দৃশ্যটা ঝাপসা হয়ে এলো ওর। বুকের ভিতরে হঠাৎ অসহ্য যন্ত্রণা শুরু হলো। মাটিতে পড়েও ছটফট করছিল। পুতুলটি ধীর গতিতে ছোট ছোট পায়ে হেঁটে এসে অমলের বুকের উপর উঠে দাঁড়ালো। তারপর অমলের পাঁজরগুলো সশব্দে একটা একটা করে ভাঙতে শুরু করলো। অমলের মনে হলো যেন ওর বুকের উপর শত শত পাথর চেপে বসেছে। শ্বাস আটকে গেল ওর, দৃষ্টি ঘোলাটে হয়ে এলো। শেষবারের মতো দেখলো পুতুলটি ওর বুকের ওপর দাঁড়িয়ে আছে, চোখ দুটো জ্বলছে লাল আগুনের মতো। অমলের চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে এলো, শরীর নিথর হয়ে এলো এবং মুহূর্তেই সব শেষ হলো।
রাতের গভীরতায় চারিদিক ভীষণ নিস্তব্ধতা নেমে এসেছে। শীতের হালকা কুয়াশা চারিদিক ঢেকে রেখেছে। বাতাসে একটা ঠান্ডা স্যাঁতস্যাঁতে অনুভূতি ছেয়ে রয়েছে। দূরে ধান ক্ষেতের ওপর দিয়ে ধুয়োর মতো কুয়াশা ভেসে যাচ্ছে। এই নিভৃত রাতেই গ্রামের কাঁচা পথ ধরে ধীরে ধীরে এগিয়ে আসছে সেই বুড়ি। হালদার বাড়িটা দূর থেকে তার চোখে পড়েছে। দরজার সামনে পৌঁছাতেই বুড়ি থমকে দাঁড়ালো। কাঠের দরজায় নিজে থেকে ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে গেল। বুড়ি বাড়ির ভিতরে এসে ঢুকল। দেখল দালানের পাশাপাশি পড়ে আছে অমূল আর পার্বতীর মৃতদেহ। একটা নিস্তব্ধ শীতল মৃত্যু যেন ওদের শরীর থেকে জীবনী শক্তিকে এক টানে বের করে ফেলেছে। ওদের থেকে একটু দূরেই হ্যারিকেনের ক্ষীণ আলোয় দেওয়ালের হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সেই 1 হাত লম্বা মাটির পুতুল। বুড়িকে দেখে সেই পুতুলটি খিলখিল করে হেসে উঠল। ধীরে ধীরে বুড়ি এগিয়ে এসে নিচু হয়ে পুতুলটাকে 2 হাতে তুলে নিল। পুতুলটি একটুও নড়ল না, কেবল তার ঠোঁটের কোণে হাসিটা প্রসারিত হলো। বুড়ি মুখ শক্ত করে বলল, এই বাড়িতেও দেখতে পারলি না রে হতো ফাঁকে? কতবার তোকে বলেছি ওরে রাগ একটু কমা। এভাবে কতগুলো বাড়িতে তোকে রেখে গেলাম বলতে কি তুই একটাতেও মনে গুছিয়ে ঠকতে পারলি না? হ্যাঁ, পুতুলটা নিঃশব্দে তাকিয়েছিল বুড়ির চোখের দিকে। বুড়ি দীর্ঘশ্বাস ফেলে বলল, চল চল এবার তোরে একটা গ্রামে একজনের বউ আত্মরা পড়ে আছে, দেখি ওর বরকে ভুলভাল বুঝিয়ে তোকে যদি ওখানে রেখে আসতে পারি। চল রে। পুতুলটির মুখের হাসি আরো চওড়া হলো। হালদার বাড়ির দালানে নিথর দুটো দেহ পড়ে রইল অসহায়ভাবে। বাতাসে ভাসছিল হালকা ঠান্ডা শিউরে ওঠার একটা অনুভূতি। বুড়ি ক্ষীণ হেসে পুতুলটাকে ঝুলির মধ্যে ঢুকিয়ে হালদার বাড়ি থেকে বেরিয়ে পড়ল এবং মিলিয়ে গেল গভীর নিশির অন্ধকারে। শুনছিলেন লেখিকা অঙ্কিতা ঘোষের কলমে গ্রাম বাংলার হাড় হিম করা ভয়ের গল্প হালদার বাড়ির অভিশপ্ত পুতুল। গল্প পাঠ এবং গল্পের সূত্রধার ছিলাম আমি, দিব্যেন্দু দাস। অন্যান্য চরিত্রে ছিল সৌরভ, পূজা, খুশি, সহেলি, রিমঝিম এবং পিয়ালি। আজকে গল্পের আবহতে ছিল অভ্র, পোস্টার ডিজাইনে চিত্রা। কেমন লাগলো আপনাদের আজকের এই গল্পটি জানাবেন কিন্তু আমাদের ইউটিউব কমেন্টে, এবং আপনারা কোথা থেকে আমাদের এই গল্পগুলোকে শুনছেন সেটাও জানাতে পারেন আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। আর আপনারা আমাদের চ্যানেলে নতুন হলে এবং আমাদের চ্যানেলের সকল গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে একটাই অনুরোধ, গল্পটা শুনে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আমরা খুব শীঘ্রই আপনাদের সহায়তা থাকলে, আপনারা এইভাবেই আমাদের পাশে থাকলে আমরা খুব শীঘ্রই 50,000 সদস্যের পরিবার হতে চলেছি। তাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আমাদের কাজগুলো যদি আপনাদের ভালো লাগে, একটু পারলে আপনাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই গল্পগুলোকে একটু শেয়ার করুন। যতটা পারেন মানুষের কাছে এগুলোকে ছড়িয়ে দিন, তাহলে আপনাদের সাথে আপনাদের সঙ্গেও আরও অনেকে আমাদের এই গল্পগুলোকে শুনতে পারবে। দেখা হচ্ছে অন্য কোনো গল্পে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন বঙ্গকথা ইউটিউব চ্যানেলকে।